হ্যালো এভরিওয়ান, তোমরা জানো যে আমরা এখানে একটা দিল্লি সুলতানি সাম্রাজ্যের পুরো হিস্ট্রিটা একটা কভার করছিলাম। তার একটা সিরিজ চলছিল আমাদের এখানে, যেখানে আগের দিন পর্যন্ত বা আগের ক্লাস পর্যন্ত আমরা খিলজি সাম্রাজ্য করেছিলাম। খিলজি সাম্রাজ্য 3টে পার্টে আমরা কমপ্লিট করেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। তো আজকে আমাদের তুগলক সাম্রাজ্য শুরু হবে এবং তুগলক সাম্রাজ্যের এটা পার্ট 1 হতে চলেছে। তুগলক সাম্রাজ্য আমরা একটা পুরো পার্টে কমপ্লিট করব না। তুগলক সাম্রাজ্য আমরা দুটো পার্টে, অ্যাটলিস্ট দুটো পার্টে মানে কমপ্লিট করতেই হবে, কারণ এত বড় বিষয় ডিটেলসটা। তো আজকে তুগলক সাম্রাজ্যটা আমরা এই ভিডিওতেই আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের দুটো চ্যানেল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেশন অ্যান্ড WBCS অ্যাসপিরেশন চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, যেখানে বিভিন্ন রকম টপিকগুলো আমরা এখানে ডিসকাস করছি। বিভিন্ন রকম সিরিজ আমাদের এখানে চলছে, ঠিক আছে। আমার ম্যাথমেটিক্স সিরিজ থেকে শুরু করে রিজনিং, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, সব কিছু সিরিজ এখানে চলছে। তোমরা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পুরো জিনিসটা দেখে নাও। দেখো এখানে একটা তোমরা টেবিল দেখতে পাচ্ছ। এই টেবিলটা তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো যে সুলতানি সাম্রাজ্য 320 বছরের ইতিহাস, যেখানে আমরা প্রথমটা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ গুলাম বংশ, আর দ্বিতীয়টা অর্থাৎ খলজি বংশ, এই দুটো কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশটা দেখতেই পাচ্ছ। তুগলক বংশ 1320 থেকে 1414 পর্যন্ত এটা সাম্রাজ্য করেছে, যেটা 94 বছর এবং লংগেস্ট সার্ভিং ডাইনেস্টি অফ দিল্লি সুলতানেট, অর্থাৎ দিল্লি সুলতানেটের দীর্ঘদিন চলা, সবচেয়ে বেশি দিন চলা বংশ। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খলজি সাম্রাজ্য যেমন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ ছিল, তুগলক সাম্রাজ্য ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খিলজি সাম্রাজ্যের পতন এবং তুগলক সাম্রাজ্যের সূচনা। তুগলক সাম্রাজ্য ছিল সুলতানি যুগে দীর্ঘকাল শাসন করা বংশ, যেটা কিনা 94 ইয়ার শাসন করেছিল। দিল্লি সুলতানেটকে 94 ইয়ার দখল রেখেছিল। এবং 1320 সালে গাজী মালিক কে ছিলেন? গাজী মালিক ছিলেন তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। গাজী মালিক, তিনি খুসরু খানকে পরাজিত করেন। খুসরু খানটা কে ছিল? খুসরু খান ছিল খিলজি সাম্রাজ্যের লাস্ট রুলার। খুসরু খানকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন এবং তুগলক সাম্রাজ্যের সূচনা হয়। গাজী মালিক যখন সিংহাসনে বসে, তিনি কী উপাধি নেন? গিয়াসউদ্দিন তুগলক উপাধি নেন, নিয়ে তিনি সিংহাসনে বসেন। এবারে গিয়াসউদ্দিন তুগলক কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক ছিলেন হচ্ছে খিলজি সাম্রাজ্যের অধীনস্থ একজন গভর্নর। তিনি ছিলেন দিপালপুরের গভর্নর ছিলেন, কিন্তু যখন দেখলেন যে খুসরু খানের মতো একজন অকর্মণ্য শাসক বা খুসরু খানের মতো একজন নন মুসলিম সে যখন সিংহাসনে বসে, দিল্লির সিংহাসনে, তখন সে আর মেনে নিতে পারেনি। তাই সে কিছু আদিবাসীদের নিয়ে দিল্লি আক্রমণ করে এবং দুটো যুদ্ধ হয়। সরস্বতীর যুদ্ধ এবং লাড়াহাতের যুদ্ধ। এই দুটো যুদ্ধের মাধ্যমে খুসরু খানকে তিনি পরাজিত করেন এবং দিল্লিতে তুগলক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। কী বললাম, বোঝা গেছে আমার বক্তব্যটা? দেখো এখানে তুগলক সাম্রাজ্য, যেটা 1320 থেকে 1414, 94 ইয়ার যে শাসন করেছিল, তাতে বিভিন্ন সুলতানের নাম এবং তাদের শাসনকাল দেওয়া আছে। প্রথমে আছে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এরকম করে প্রত্যেকে দেওয়া আছে। তার মধ্যে প্রথম 3জন রুলার যারা ছিলেন তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তুগলক সাম্রাজ্যের হিস্ট্রিতে। তো আজকে আমরা গিয়াসউদ্দিন তুগলক এবং প্রথমটা এবং দ্বিতীয়টা, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেক কটা পয়েন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে আমি তোমাদেরকে বোঝাবো, তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে দেখবো গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের আমরা দেখেছি একটু আগে যে ওনার আসল নাম কী ছিল? গাজী মালিক। তিনি কী করেন? তিনি সিংহাসনে বসেই প্রথমেই কী করেন? তিনি জোর কদমে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা শুরু করেন। সাম্রাজ্য বিস্তারের চেষ্টাটা মানে কি? দেখো, উত্তর ভারত তো সুলতানি সাম্রাজ্যের অধীনে মোটামুটি ছিলই। অ্যাকচুয়ালি যদিও উত্তর ভারতে পুরোটা বলা যায় না, এই বাংলাটুকু বাদ দিয়ে সাম্রাজ্য অধীনে ছিলই, কিন্তু দক্ষিণ ভারতটাকে কিন্তু সুলতানি সাম্রাজ্যের ডিরেক্ট কন্ট্রোলে খলজি সাম্রাজ্য আনেনি, বা খলজিরা কখনোই এটাকে ডিরেক্ট কন্ট্রোলে নিয়ে আসেনি। তারা কী করতো? তারা ওখানে ইনভেট করতো, অর্থাৎ তারা সেখানে আক্রমণ করতো। করার পরে সেই অঞ্চলে যে শাসকেরা আছে তাদেরকেই তাদের রাজ্য দিয়ে আসতো। শুধু তাদের কাছ থেকে একটা জিনিস আদায় করে আনতো, কি? রাজস্ব। তারা প্রতি বছর খলজি সাম্রাজ্যকে বা দিল্লি সুলতানকে রাজস্ব পাঠাবে, এই জিনিসটা তারা আদায় করে আনতো। এইভাবে তারা সাম্রাজ্যটাকে বিস্তার করেছিল। কিন্তু গিয়াসউদ্দিন তুগলকের চিন্তাধারা একটু অন্য ছিল। তিনি কী করতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে ডিরেক্ট কন্ট্রোল করবেন ওখান থেকে, দিল্লি থেকে বসে। সেই জন্য তিনি সেই ভিশন নিয়ে 1321 সালে তিনি তার পুত্র উলুগ খাঁকে দক্ষিণ ভারত অভিযানে পাঠায়। এবং উলুগ খাঁ দক্ষিণ ভারত অভিযানে গিয়ে প্রথম কী করে? প্রথম ওয়ারাঙ্গাল দখল করে। ওয়ারাঙ্গাল বলতে এরকম এই জায়গার পোর্শনটা ওয়ারাঙ্গাল। এবং এখানে ওয়ারাঙ্গালে তখন রাজত্ব করছিল কাকতীয় বংশ। সেই কাকতীয় বংশকে পরাজিত করে ওয়ারাঙ্গাল দখল করে এবং ওয়ারাঙ্গালের নাম রাখেন সুলতানপুর। ওয়ারাঙ্গাল বর্তমানে তেলেঙ্গানায় অবস্থিত, ঠিক আছে। এই বর্তমানে কোথায় অবস্থিত এই নামগুলো কিন্তু আজকাল WBCS বা অন্যান্য বিভিন্ন পরীক্ষা খুব পপুলার হয়ে গেছে, যে অমুক জায়গাটা বর্তমানে কোথায় অবস্থিত। কী বললাম, বোঝা গেছে? তাহলে উলুগ খাঁ প্রথম কোনটা দখল করে? প্রথম ওয়ারাঙ্গাল দখল করে এবং ওয়ারাঙ্গালের নাম রাখে সুলতানপুর, যেটা বর্তমানে তেলেঙ্গানায় অবস্থিত। এবং এই সময় আক্রমণ করার পর শেষে তিনি এই
তামিলনাড়ু পর্যন্ত সুলতানি সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসনাধীন করতে সার্থক হয়েছিল, কিন্তু উলুগ খাঁ বাংলা এবং পূর্ব ভারত দখল করতে ব্যর্থ হয়। মানে তিনি ওড়িশা পর্যন্ত দখল করে ফেলেছিলেন, বাট বাংলাটাকে দখল করতে পারেনি। মানে গিয়াসুদ্দিন তুগলকের পুত্র উলুগ খাঁ ওড়িশা পর্যন্ত দখল করে নিয়েছিলেন। মানে তারা প্রথমে এই দক্ষিণ ভারতে এলো, প্রথমেই তামিলনাড়ু দখল করলো, করে তারপর আস্তে আস্তে ওপর দিকে উঠতে শুরু করলো, অবশ্যই ইস্টার্ন কোস্ট ধরে, এবং সেখানে ওড়িশা পর্যন্ত দখল করে ফেললো। কিন্তু বাংলা এবং পূর্ব ভারত অর্থাৎ এই পোর্শনটা তার কখনোই সাম্রাজ্যের অধীনে আনতে পারেনি। এই ব্যর্থতা দেখে তখন গিয়াসুদ্দিন তুগলক কী করে, তখন গিয়াসুদ্দিন তুগলক নিজে 1324 থেকে 25 এই 1 বছর পুরো নিজে বাংলা আক্রমণের জন্য ওখান থেকে বেরোন, অর্থাৎ দিল্লি থেকে আসেন, এবং এর মধ্যে তিনি বাংলা আক্রমণ করেন এবং বাংলা জয়লাভও করে ফেলেন। কী বললাম বোঝা গেছে? এবং তখন বাংলার রাজধানী ছিল লক্ষণাবতী তিনি জয় করেন, ফলে বাংলাটা তার সাম্রাজ্যের অধীনস্থ হয়। এটা কিন্তু গিয়াসুদ্দিন তুগলকের একটা বড় কৃতিত্ব। তিনি বাংলাটাকে জয় করেছিলেন এবং সুলতানি সাম্রাজ্যের অধীনস্থ করেছিলেন। এবার বাংলা জয় করেছে এরকম একটা সাম্রাজ্য যেটা কিনা এত অধীনও সঠিকভাবে সাম্রাজ্যের অধীনে আনা যায়নি, তো সেই একটা বিষয়টাকে উদযাপন করতে একটা সম্বর্ধনা সভার অনুষ্ঠান করা হয় দিল্লিতে, এবং সেই অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে গিয়াসুদ্দিন তুগলক মারা যান। মানে গিয়াসুদ্দিন তুগলক জিতে এসেছে এটা সেলিব্রেট করার জন্য একটা পার্টি রাখা হয়, পার্টি বলা যেতে পারে কাইন্ড অফ, বা কোনো সম্বর্ধনা সভা। সেই সম্বর্ধনা সভায় স্টেজ ভেঙে পড়ে গিয়াসুদ্দিন তুগলক মারা যায়। আচ্ছা, গিয়াসুদ্দিন তুগলকের আরও কয়েকটি কৃতিত্ব, তিনি তুগলকাবাদ নামক একটি শহর স্থাপন করেন, এবং বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া গিয়াসুদ্দিন তুগলকের সমসাময়িক ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, গিয়াসুদ্দিন তুগলকের রাজধানী বা গিয়াসুদ্দিন তুগলকের রাজত্ব সম্পর্কে জানা যায় আমির খসরুর লেখা তুগলকনামা গ্রন্থ থেকে গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে জানা যায়। দেখো, আমির খসরু সেই বলবনের সময় থেকে চলে আসছে, এখনও পর্যন্ত কিন্তু আমির খসরু বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে, যদিও আমির খসরু জাস্ট আর কয়েক বছর বাদে আমির খসরুর মৃত্যু হয়, তাহলেও ঠিক আছে। কী বললাম বোঝা গেছে? আমির খসরু তুগলকনামা গ্রন্থ থেকে এই গিয়াসুদ্দিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। কী বললাম বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে গিয়াসুদ্দিন তুগলক এখানেই স্টেজ ভেঙে পড়ে মারা গেল। এখানে বলা হয় যে তার পুত্র উলুগ খাঁ, অর্থাৎ পরবর্তীকালে যার নাম হয় মোহাম্মদ বিন তুগলক, সেই সাম্রাজ্য হস্তগত করার জন্য ষড়যন্ত্র করে তার পিতাকে এরকমভাবে একটা ষড়যন্ত্র করে হত্যা করেছিল। এটা অনেক ঐতিহাসিকের ধারণা। কী বললাম বোঝা গেছে? চলো, তো এবার আমরা আসবো মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1325 সালে সিংহাসনে বসেন এবং 1351 সাল পর্যন্ত তিনি সাম্রাজ্য চালিয়েছিলেন। তিনি ছিলেন সুলতানি সাম্রাজ্যের প্রথম উচ্চশিক্ষিত একজন শাসক। তার আসল নাম ছিল জুনা খান এবং উলুগ খান। জুনো খানও ছিল, অনেকে জুনা খানও বলতো, অনেকে উলুগ খানও বলতো। কী বললাম বোঝা গেছে? তার পিতা গিয়াসুদ্দিন তুগলককে হত্যা করে, যেটা বললাম আমি, হত্যা করে মানে তিনি এমনভাবে স্টেজটা বানিয়েছিলেন যাতে স্টেজটা ভেঙে পড়ে, তিনি দিল্লির সিংহাসনে বসেন। ক্লিয়ার? আচ্ছা, এবার মোহাম্মদ বিন তুগলক যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করেছিলেন, বাট প্রত্যেক কটা কাজ তার ব্যর্থ হয়। ঠিক আছে, তিনি অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ করার চেষ্টা করেছিলেন, নতুন কোনো সিস্টেম ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলেন, বাট সেগুলো সবসময় ফেইল্ড হয়ে যায়, এবং সেই ফেইল্ড হয়ে যাওয়ার কারণেই তাকে অনেকে কন্ট্রোভার্সিয়াল কিং বলা হয়, বা অনেকে পাগল রাজা বলা হয়, অনেকে অনেক রকম তাকে বলে। তো আমরা সেই কাজগুলো তার দেখে নেবো এক এক করে। তো প্রথমেই যেটা ওনার গুরুত্বপূর্ণ বোকামি ছিল সেটা হচ্ছে রাজধানী স্থানান্তর। তিনি কী করেছিলেন, তিনি সুলতানি সাম্রাজ্যের রাজধানী 1500 কিলোমিটার দূর দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে দিল্লি আর এখানে দেবগিরি। এখান থেকে দিল্লি থেকে দেবগিরি, এটা প্রায় 1500 কিলোমিটার দূর। এই দূরত্বে, এত দূরে তিনি স্থানান্তরিত করেছিলেন, এবং তিনি স্থানান্তরিত করে দেবগিরির নাম বদলে রাখেন দৌলতাবাদ। এবং তিনি কেন চেয়েছিলেন? দেখো, কারণ হচ্ছে তৎকালীন সময়ের মানে যখন মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেছেন, ততক্ষণে দক্ষিণ ভারত সহ মোটামুটি সমগ্র ভারতটা সুলতানি সাম্রাজ্যের অধীনস্থ হয়ে গেছে। এবার দিল্লি তো হিসেব মতো তাহলে সুলতানি সাম্রাজ্যের একটা সাইডে পড়ে যাচ্ছে, কিন্তু একটা রাজধানী কোথায় হওয়া উচিত? রাজধানী একটা সাম্রাজ্যের মধ্যস্থলে হওয়া উচিত। তো দ্যাটস ওয়াই মোহাম্মদ বিন তুগলক রাজধানীটাকে সাম্রাজ্যের মাঝখানে নিয়ে আসতে চেয়েছিলেন। এটা কিন্তু তার খুব ভালো একটা মুভ ছিল, কিন্তু তিনি বোকামিটা কোথায় করেছিলেন? তিনি বোকামি করেছিলেন যে এখানে তিনি সমগ্র দিল্লিবাসীকে বাধ্যতামূলক দেবগিরিতে স্থানান্তরিত হতে বাধ্য করেছিলেন। মানে তিনি সাম্রাজ্যটাকে তো দেবগিরিতে নিয়েই যাচ্ছেন, তিনি তার সাথে দিল্লির সব কিছুকে
তিনি দেবগিরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং তখন তো আর এরকম কোনো মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেম ছিল না যে ট্রেন বাস প্লেন যেসব সিস্টেম, তখন পায়ে হেঁটে বা গরুর গাড়িতে বা অন্য কোনো মানে এরকম পশুচালিত যানবাহনে যেতে হতো। তো দ্যাটস ওয়াই 1500 কিলোমিটার এত দীর্ঘ পথ অতিক্রম করাতে অনেক ক্ষতি হয়, যেমন প্রচুর সম্পদের ক্ষতি হয় এবং প্রচুর মানুষের মৃত্যু হয়, ঠিক আছে। এবং পরবর্তীকালে যখন দৌলতাবাদে গিয়ে তখন তিনি ঠিক তার ভালো লাগে না, তাই 2 বছর বাদে তিনি পুনরায় তার রাজধানী দেবগিরি থেকে আবার দিল্লিতে ফিরে আনেন। এবং যারা দেবগিরিতে যেসব মানুষ চলে গিয়েছে তাদেরকে পুনরায় আবার দিল্লিতে ফিরতে বাধ্য করেন। মানে একবার তো দিল্লি থেকে দেবগিরি যাওয়ার কারণে আমাদের সম্পদ বা মানুষের মৃত্যু হয় বা সম্পদের ক্ষতি হয়, এগুলো তো হয়েইছে, বাট পুনরায় ফিরে আসার কারণে আবার ক্ষতি হয়, ঠিক আছে। মানে এই কারণে তার এই যে চিন্তাভাবনাটা বা তার এই যে পরিবর্তনের বিষয়টা, এটা একেবারে মানে খারাপভাবে, খুব বাজেভাবে ফেল করে। কী বললাম, বোঝা গেছে? তাহলে ওনার রাজধানী স্থানান্তরটা কেন ফেল করেছিল, কী কী কারণে করেছিল, সেটা বোঝা গেল। চলো পরেরটাতে চলে যাওয়া যাক। আচ্ছা, তো পরেরটা হচ্ছে নতুন মুদ্রা চালু করা। দেখো 14 শতকে বলতে 1325 সাল বা ওই 1351, এই পুরো রিজিয়ান, এই টাইম পিরিয়ডটাকে বিভিন্ন বিভিন্ন যে আশপাশে যারা সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যে রূপার মুদ্রার বদলে কাগজ এবং তামার মুদ্রার প্রচলন শুরু হয়। কেন শুরু হয়? তার কারণ রূপার দাম হঠাৎ করে অনেক বেড়ে যেতে থাকে, দ্যাটস ওয়াই কাগজ এবং তামার মুদ্রা চালু হতে থাকে, কারণ এগুলো খুব চিপ ছিল, ব্যাপারটা অনেক প্রাইস চিপ ছিল। এখনকার দিনে আমরা জানি আমাদের পেপার কারেন্সি আছে, পেপার কারেন্সি অনুযায়ী আমাদের যদি কোনো কারেন্সির ওপর 100 বলে এই সংখ্যাটা লেখা থাকে, তাহলে আমাদের সেই কারেন্সির ভ্যালু কত হয়ে যায়? 100 টাকা। কী বললাম, বোঝা গেছে? তেমনই আর কি এখানে চেষ্টা করেছিলেন যে কাগজ এবং তামার মুদ্রা চালু করতেন। এবং তিনি কী করেছিলেন, এই জন্য তিনি অবশ্যই কাগজের মুদ্রা না, কাগজের মুদ্রা প্রথম চালু হয়েছিল চীন দেশে, ঠিক আছে। কারণ আমরা জানি চীনেই প্রথম কাগজের আবিষ্কার হয়েছিল, তাই প্রথম কাগজের মুদ্রা চালু হয় চীন দেশে। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক কী করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তার সাম্রাজ্যে রূপার পরিবর্তে তামার এবং ব্রোঞ্জের মুদ্রা চালু করেন। এইখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময় যে রূপোর মুদ্রা ছিল, সিলভার টঙ্কা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, সেই রূপোর মুদ্রা এগুলো ছিল। এগুলোর পরিবর্তে তিনি কী করেন? তামা এবং ব্রোঞ্জের মুদ্রা চালু করেন। কী বলুন, বোঝা গেছে? এবং শুধু চালু করেন না, তিনি কী করেন? বাজার থেকে সব রূপোর মুদ্রা তুলে নেন এবং তার পরিবর্তে সব তামার মুদ্রা দিয়ে দেন, যেটাকে আমরা ডিমনিটাইজেশন বলতে পারি আজকের ভাষায়। কী বললাম, বোঝা গেছে? ডিমনিটাইজেশন আজ কয়েক বছর আগেই আমাদের দেশে হয়েছে, আমরা জানি। তো এখানে সেরকম ঘটনা তিনি ঘটান। কী বললাম, বোঝা গেছে? তিনি আর কি অন্যান্য সাম্রাজ্য থেকে ইন্সপায়ার হয়ে তার সাম্রাজ্যে তামা এবং ব্রোঞ্জের মুদ্রা চালু করতে থাকেন, যাতে আর কি সিলভারের যে প্রয়োজনটা, মানে রূপোর যে প্রয়োজনটা, সেটা অনেক কমে যায়। কী বললাম, বোঝা গেছে? কিন্তু এটাও ওনার এই চিন্তাভাবনাটাও ওনার ফেল করে। কীভাবে করে? তিনি এই যে মুদ্রাগুলো চালু করেছেন সেটাকে আমরা টোকেন কারেন্সি বলে থাকি, টোকেন কারেন্সি, ঠিক আছে। এই জাতীয় মুদ্রাগুলোকে টোকেন কারেন্সি বলে ইংলিশে। আচ্ছা, তিনি এই যে তামার মুদ্রা চালু করেছেন, এই বিষয়টা সাধারণ মানুষ সঠিকভাবে নেয়নি এবং তার অনেকেই বিরোধিতা করতে শুরু করেন। এবং এই যে তামার মুদ্রা চালু করেছিলেন, এর ফলে কী হয়? তামার মুদ্রা চালু করার ফলে জালিয়াতি এবং অন্যান্য কালোবাজারি শুরু হয়, প্রচুর বেড়ে যায় কালোবাজারি। এই কারণে তিনি বাধ্য হন এই ব্যবস্থা বন্ধ করতে, অর্থাৎ তামার মুদ্রা তুলে নিয়ে পুনরায় রূপোর মুদ্রা বাজারে দিতে বাধ্য হন। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, এখানে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা, ঠিক আছে, যেটা তিনি চালু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে কালোবাজারি, জালিয়াতি, তারপরে টাকা জাল হতে শুরু করে, ঠিক আছে। এইসব বিভিন্ন কারণে তিনি বাধ্য হয়ে আবার রূপোর মুদ্রাকে বাজারে ফিরিয়ে আনেন। এটা ছিল তার দ্বিতীয় খুব বাজে একটা সিদ্ধান্ত। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, চলো পরেরটাতে যাওয়া যাক। আচ্ছা, তৃতীয় ওনার যে বাজে সিদ্ধান্ত, সেটা ছিল দোয়াব অঞ্চলে কর আদায়। গঙ্গা এবং যমুনা, এই যে দুটো নদীর মধ্যবর্তী যে সমভূমি অঞ্চল বা পলিগঠিত সমভূমি, সেটাকে দোয়াব বলা হয়, ঠিক আছে। তিনি কী করেন? তিনি দেখেন সাম্রাজ্যের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, সেটাকে ঠিক করার জন্য দোয়াব অঞ্চলে কর বহুগুণ বাড়িয়ে দেন। এবার দোয়াব অঞ্চলে কর গ্রহণের প্রয়োজন কেন পড়ে? দেখো, দোয়াব অঞ্চল যেহেতু দুটো নদীর মধ্যস্থলে অবস্থিত পলিগঠিত সমভূমি, সেখানটা খুব উর্বর, মানে চাষাবাদের কারণে প্রচণ্ড উর্বর, এবং সেখানে প্রচুর চাষাবাদ হতো তখনকার সময়, এবং চাষবাসের দিক থেকে উন্নত ছিল। তো সেই কারণে মোহাম্মদ বিন তুগলক দেখে যে এখানে তো চাষবাস হবেই, তো অসুবিধা নেই, চলো এখানে করটা বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এই কর বাড়িয়ে দেওয়ার ফলে কী হয়? চাষিরা প্রতিবাদ করেন এবং প্রতিবাদে তারা চাষাবাদ বন্ধ করে দেয়। এই কারণে চাষিরা কী করে? প্রতিবাদ করেন এবং তারা চাষাবাদ সব বন্ধ করে দেয়। এর ফলে কী হয়? এর ফলে দোয়াব অঞ্চলে খরা এবং দুর্ভিক্ষ দেখা দেয়। মানে সম্রাটের যে ইচ্ছা ছিল যে ওখান থেকে একটু বেশি কর আদায় করে সাম্রাজ্যটাকে ঠিক জায়গায় নিয়ে যাব, চাষিদের আন্দোলনের ফলে সেটাও চলে যায়। মানে চাষিদের আন্দোলনের ফলে সেই স্বপ্নটাও ব্যর্থ হয়।
ফলে আবার পরবর্তীকালে সম্রাটকে তাকভি লোন চালু করতে হয় বা তাকভি ঋণ চালু করতে হয় কৃষকদের অবস্থা উন্নতি করার জন্য। এই ঋণটা তিনি দিতেন, মানে নো কস্ট ইএমআই আজকের দিনে যেটা, সেরকম একটা ব্যাপার ছিল যে চাষিরা এটা নিতে পারতো এবং নিলে তাদের এটা দিয়ে তাদের মানে তাদের যে চাষাবাদ সেই কাজটাকে পরিচালনা করতে পারতো এবং এর জন্য সম্রাটকে কোনো রকম এক্সট্রা করে কোনো সুদ দিতে হতো না। কী বললাম, বোঝা গেছে? তাকে লোন চালু করতে, দেখো তিনি চেষ্টা করলেন বেশি করে কর আদায় করার জন্য, উল্টে তার কোষাগার থেকে টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, তার মানে কি এটা তো একটা খারাপ মুভ ছিল ওনার। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, এবার অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেবো মোহাম্মদ বিন তুগলকের রেসপেক্টে। মোহাম্মদ বিন তুগলক তো সাম্রাজ্যে বিভিন্ন রকম যে কাজগুলো করেছে সেগুলো তো খারাপ ছিলই, এছাড়া তার সাম্রাজ্যে বা তার রাজত্বকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা 1336 সালে। কী ঘটেছিল? 1336 সালে বিজয়নগর এবং 1347 সালে বাহমনি সাম্রাজ্য সুলতানি সাম্রাজ্য থেকে পৃথক হয়ে নিজেদেরকে স্বাধীন রাজ্য হিসাবে বা স্বাধীন সাম্রাজ্য হিসাবে ঘোষণা করে এবং তারা এরপরে আমরা জানি যে এরা বহু বছর সাম্রাজ্য চালিয়েছে দক্ষিণ ভারতে, বিজয়নগর এবং বাহমনি অঞ্চলে। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক কিছু খারাপ কাজের মধ্যে ভালো কাজও করেছিল, যেমন তিনি কৃষি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার জন্য দিওয়ানি কোহি নামক প্রথম একটি দপ্তর চালু করেছিলেন। মানে এই দপ্তরটা তিনি চালু করেছিলেন, যেটা কৃষকদের বিভিন্ন বিষয়, চাষাবাদের বিভিন্ন বিষয় সম্পর্কে রিসার্চ করতো বা এই জাতীয় ব্যাপার এটা ছিল। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, তিনি দিল্লির কাছে জাহানপানা বলে একটি শহর নির্মাণ করেছিলেন এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে মরক্কো থেকে একজন পর্যটক ভারতে আসেন, যার নাম ছিল ইবন বতুতা। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, ইবন বতুতা সম্পর্কে আমাদের একটু জানা উচিত, তো চলো ইবন বতুতা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আচ্ছা, ইবন বতুতা আমি বললাম ইনি মরক্কো থেকে ভারতে আসেন এবং মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে যিনি যখন ভারতে আসেন, মোহাম্মদ বিন তুগলক দেখুন মোহাম্মদ বিন তুগলক একটা শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং তিনি যখন ইবন বতুতার মতো একজন শিক্ষিত ব্যক্তিকে ভারতে আসতে দেখেন বা ভারতে তিনি পান, তখন তাকে জোর করে তিনি সাম্রাজ্যের মুখ্য কাজী বা আইন প্রধান পদে বসিয়ে দেন এবং জোর করে বসিয়ে রাখেন এবং মোহাম্মদ বিন তুগলক তখন ইবন বতুতাকে বলে যে আপনাকে আমি যেতে দেবো না, আপনাকে আমি যে দেশে ফিরে যেতে দেবো না, আপনি এখানেই থাকুন, ভারতে থেকে যান। তো ইবন বতুতা 6 বছর ভারতে ছিলেন, কিন্তু তারপরে ইবন বতুতা মনে করেন যে না, ভারতে থাকার জন্য আমি আসিনি, আমি সারা বিশ্ব ঘুরতে হবে আমাকে। তার চেয়ে ইবন বতুতা ভারত ছেড়ে পালান, লিটারেলি উনি পালিয়েছিলেন। ঠিক আছে, মানে একদিন রাত্রিবেলা হঠাৎ করে তিনি আর কি মোহাম্মদ বিন তুগলকের যে প্রহরীদের আর কি চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে যান এবং বহু বছর বাদে তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তিনি আবার পুনরায় তার দেশে ফিরে যান এবং দেশে ফিরে গিয়ে তিনি রিহালা নামক একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থে তিনি সুলতানি সাম্রাজ্যের যে তৎকালীন শাসক আমাদের মোহাম্মদ বিন তুগলক, সেই মোহাম্মদ বিন তুগলক এবং তার সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এবং আমরা সেই বই থেকেই তৎকালীন ভারতের নানা কথা জানতে পারি। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, এরপরে 1351 সালে সিন্ধ অঞ্চলে একটি যুদ্ধ চলাকালীন মোহাম্মদ বিন তুগলক যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হয় এবং এইটাই মানে কি বলবো, এখানেই আর কি সুলতানের শেষ, মোহাম্মদ বিন তুগলকের আর কি সাম্রাজ্যের এখানেই শেষ ঘটে এবং এই মোহাম্মদ বিন তুগলক তৎকালীন সময়ে যেসব বিভিন্ন লেখক বা হিস্টোরিয়ান বা ঐতিহাসিক ছিল তাদের দ্বারা খুব বাজেভাবে সমালোচিত হতেন, কারণ তার এই যে চিন্তাভাবনা, তিনি চেষ্টা করতেন কিছু করার, হয়ে যেত অন্য এই কারণে। যেমন বার্নি বলে একজন লেখক ছিলেন, তিনি মোহাম্মদ বিন তুগলকের বিপরীতের মিশ্রণ বা এই মিক্সচার অফ অপোজিট বলেছিলেন এবং বার্নি যখন সুলতান মারা যায় তখন কি বলেন, তখন একটা মানে খুব মজার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আজকে ফাইনালি সুলতান মানুষের থেকে মুক্ত হয়ে গেল এবং মানুষ সুলতানের থেকে মুক্ত হয়ে গেল। মানে তিনি এটা ব্যঙ্গ করেই বলেছিলেন যখন মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয়। 1351 সালে মোহাম্মদ বিন তুগলকের তাহলে মৃত্যু হয়, এটা আমরা দেখলাম। এবং এই শুধু বার্নি নয়, ইবন বতুতা যিনি তখন মরক্কো থেকে এসেছিলেন, ইবন বতুতা তার গ্রন্থ রিহালাতেও মোহাম্মদ বিন তুগলকের প্রচণ্ড সমালোচনা করেছেন, তার এই ভুলভাল চিন্তাভাবনার জন্য সমালোচিত হয়েছেন তিনি। আচ্ছা, কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট ক্লাসে তো টপিক আমাদের থাকবে ফিরোজ শাহ তুগলক এবং লেটার তুগলক যে ডাইনেস্টিগুলো আছে, বা তুগলক ডাইনেস্টি বলছি, তুগলক শাসকেরা আছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী টপিকে। তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বোথ অফ আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার দিস ভিডিও অ্যান্ড ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে হেলদি।